আমরা দেখলাম যে উপনির্বাচনে যে ৬টি আসনের ফলাফল প্রকাশিত হলো সেখানে তৃণমূল কংগ্রেস ৬-৬ পেল, অন্যদিকে বাম এবং বিজেপি তেমন স্থান দখল করতে পারল না। কিভাবে দেখছেন বিষয়টিকে? এটা যে ওরা ৬-৬ পাবে এই নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। ওরা প্রথম দিনই তো বলে দিয়েছে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা ৬-৬ করব। ৬-৬ করলেন তো আপনারা। আমি প্রত্যেককে বলি যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, আপনারা প্রত্যেকটা ভোট কেন্দ্রে গোপনে বিভিন্ন ভোটারদের বাড়ি যান, কথা বলুন, দেখতে পাবেন কী সাংঘাতিক থ্রেট থাকে। একজন ভোটারও পাবেন না যিনি বলবেন যে আমি নির্ভয়ে নির্দ্বিধায় ভোট দিতে পেরেছি। এটা বাস্তব ঘটনা। এবং সেই জন্যে ওরা ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে ঘোষণা করতে পারেন আমরা পেয়ে যাওয়া তো কোনো সিট, সেভাবেই পাচ্ছেন। মানুষের এখনও রুখে দাঁড়াবার মতো প্রবণতা তৈরি হয়নি, শুধু মুখ খুলছে। আজকাল যেমন বাসে, ট্রামে, রিকশায় সর্বত্র মানুষ মমতার দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। এই যে একটা কথা বলার আবহ তৈরি হচ্ছে, এটার প্রতিফলন আগামী দিনে নিশ্চয়ই হবে। কিন্তু আমি আপনার কথা সূত্র ধরে বা রেস্টেনেই বলবো যে তাহলে কি আরজিকর ফ্যাক্টর, অর্থাৎ এই যে আরজিকর ফ্যাক্টর, দ্রোহের আন্দোলন, রাত দখল, ভোট দখল, এই যে ফ্যাক্টরগুলো, এটা কি কোনোভাবে তাহলে উপনির্বাচনে প্রভাব ফেলতে পারলো না? আচ্ছা, কী করে আপনারা বা আমরা আশা করব যে কোনো একটা আন্দোলন হলেই সঙ্গে সঙ্গে আন্দোলনের একটা প্রতিক্রিয়া ভোট বাক্সে হবে? এগুলো হচ্ছে দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার প্রচার। এটা বলে বোঝানো যে তোমাকে আন্দোলন করে লাভ নেই, আন্দোলন করো না। আন্দোলন হয়েছে, মানুষ প্রতিবাদ করেছেন। মানুষ তো প্রতিবাদের জন্য এই জন্য করেননি যে কালকে আমি ভোট দিতে যাব। আর যে সমস্ত কেন্দ্রে ভোট হয়েছে তা মূলত হচ্ছে শহর থেকে দূরে, আর এই প্রতিবাদের তীব্রতা বেড়েছে কিন্তু শহরের মধ্যবিত্ত অঞ্চলে। সুতরাং এই কথা বলে, আবারও বলি, এই কথা বলা হচ্ছে এটা নেতিবাচক ধারণা তৈরি করা যে আন্দোলন করে কিছু হয় না, অতএব আন্দোলন করো না। এটা প্রতিক্রিয়ার একটা সূক্ষ্ম প্রচার। আন্দোলন হয়েছে, আন্দোলন বেঁচে আছে, আন্দোলনের ফলে মানুষ সচেতন হচ্ছেন, এবং সচেতনতার বহিঃপ্রকাশ কখন হবে এটা আগাম কেউ বলতে পারে না। বিকজ আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাইবো যে এই যে দুর্নীতির একের পর এক পর্দা ফাঁস হয়েছে, উন্মোচন হয়েছে, এর প্রভাব যতটা শহরাঞ্চলের মানুষদের মধ্যে পড়েছে একইভাবে কি গ্রামাঞ্চলের মানুষদের মধ্যে পড়েছে, না তারা এতটা অবগত হচ্ছেন না যতটা শহরাঞ্চলের মানুষরা রয়েছে? দেখুন, গ্রামাঞ্চলের মানুষের মধ্যে প্রভাব পড়েছে, কিন্তু পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষ দোলকেন্দ্রিক সরকারি প্রক্রিয়া অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছে। আমি মানুষকে দোষ দিই না। মানুষ অত্যন্ত অসহায়, কিছু যদি সাহায্য পান সেটাই তার কাছে ওই ডুবন্ত মানুষ খড় ধরে বাঁচবার প্রক্রিয়ার মতো। এই ডোল প্রক্রিয়াটা সাময়িকভাবে আপনাকে ফল দেবে, কিন্তু আগামী দিনে দেবে না। তার কারণ জিনিসপত্রের দাম তো বেড়েই চলেছে। আপনি কত ডোল দেবেন? আজকে ১,০০০ টাকা কি ১,৫০০ টাকা গরিব মানুষ পেলে তার কাছে অনেক টাকা মনে হয়। সেই টাকাটা নিশ্চয়ই তার পাওয়া উচিত, কিন্তু সেটাই তো নির্ণায়ক শক্তি হবে না আগামী দিনে। এখন হতে পারে, আগামী দিনে কিন্তু এটা একটা বুমেরাং হবে। তখন মানুষ মনে করবেন যে আমার কর্মক্ষমতার দরকার নেই, আমাকে নিজেকে কর্ম উপযোগী করার প্রয়োজন নেই, আমি সরকারি অনুদানের উপরেই চলতে পারবো। এটা একটা অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে সমাজের উপরে। সরকারের দায়িত্ব মানুষকে তো কর্মক্ষম করে তোলা, কিন্তু এরা এই সমস্তভাবে মানুষকে কিন্তু ক্রমশ ক্রমশ কর্মহীন মানসিকতা তৈরি করছেন। বিকজ আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আজকের দিনে বামেদের যে সংগঠন, তাদের মধ্যে যারা তরুণ প্রজন্ম, তারা কি কোনোভাবে জনগণের সঙ্গে যে সংযোগ, যেটা রাজনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তারা হারিয়ে ফেলছে, যার ফলে কি বামেরা তারা আস্থা পাচ্ছে, মানে বামেদের ওপর আস্থা পাচ্ছেন না সাধারণ মানুষ? দেখুন, এই যে এক ঝকঝকে তরুণ এসেছেন, তারা প্রত্যেকেই যোগ্য এবং কর্মঠ, কিন্তু তারা হয়তো এখনও নিবিড়ভাবে শুধু ওই কয়েকজন তরুণ তা সব করতে পারেন না। এটা তো সাংগঠনিক শাখা প্রশাখা বিস্তার হওয়া দরকার। সেই সাংগঠনিক শাখা প্রশাখা বিস্তার হওয়ার একটা ব্যাপক সাংগঠনিক পরিকল্পনা দরকার। শুধুমাত্র এই কয়েকজন তরুণ তাদের উপর চাপিয়ে দিয়ে তো লাভ নেই। তারাও চেষ্টা করছেন, যারা প্রবীণ তারাও চেষ্টা করছেন, কিন্তু একটা বিরাট ধাক্কা খেয়েছে তো, সেই ধাক্কা থেকে সামনে উঠে রুখে দাঁড়ানো সময় লাগবে। আমি আপনাকে বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা,
2011-র পর থেকে তো বহু জায়গায় সিপিআইএম কর্মীরা মুখ খুলতে পারতেন না, মুখ দেখাতে পারতেন না, পালিয়ে বেড়াতেন। আমরা বিভিন্ন সংগঠন করে, নাগরিক সংগঠন তৈরি করে সেভ ডেমোক্রেসির নামে বিভিন্ন জায়গায় যেতাম, প্রতিবাদ সংগঠিত করতাম। আমরাও আক্রান্ত হয়েছি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা গিয়ে দেখেছি বহু মানুষ এসে চুপি চুপি বলছেন আমরা ভয়ে কথা বলতে পারি না, আপনারা এসছেন বলে পালিয়ে যাচ্ছে। এই যে একটা অদ্ভুত চাপা সন্ত্রাস তৈরি হয়েছে, সেই সন্ত্রাসের আবহকে ভেঙে আমাদের বেরোতে হবে। নিঃসন্দেহে এখনো পর্যন্ত সে ব্যাপারে আমরা সফল হইনি। বিকজ আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বামেদের একটা সুনির্দিষ্ট মতাদর্শ রয়েছে। সেই মতাদর্শ ক্ষেত্রে আমরা দেখেছি যে কোভিডকালে বামেদের যারা তরুণ প্রজন্ম তারা কিন্তু মানুষের পাশে নেমে তাদের সঙ্গে লড়াই করেছে, বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন। ঠিক একইভাবে আরজি কর আন্দোলনের ক্ষেত্রে দেখেছি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছে। কিন্তু আজকের দিনে ইলেকশন বা ভোটটা একটা বিরাট অর্থের খেলা চলে। ঠিক কথা বলেছেন। তো সেই জায়গা থেকে কি কোনোভাবে পিছিয়ে যাচ্ছে বামেরা? আপনি এটা একদম ঠিক কথা বলেছেন। নাম করব না, একজন বড় আরএসএস এর প্রচারক, তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন ক্ষুব্ধ হয়ে আমাকে ভর্ৎসনা করার জন্য, প্রায় আপনাকে মেরে ফেলে দেবো এই জাতীয় কথাবার্তা বলার মধ্য দিয়ে। তো কথাবার্তা বলতে বলতে তিনি খানিকটা নমনীয় হয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন যে আপনার সঙ্গে আচরণ করা ঠিক হয়নি। তারপরে বলেছেন আপনারা কি করবেন, আমরা টাকা দিয়ে কিনে নেব। আপনি বলছেন ভদ্রলোক, নাম করবো না, যে আপনি জানেন আমাদের কত টাকা আছে, আপনি কি করবেন বিকাশবাবু একা? এই যে প্রশ্ন করে বললেন না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে এত বেআইনি টাকা, এই ইলেকট্রাল বন্ডের টাকা কারা দিলেন? সৎ ব্যবসায়ী তো টাকা দেননি, দিয়েছেন ধান্দার ব্যবসায়ীরা। ইলেকট্রাল বন্ডের টাকা যদি আপনি দেখেন বিন্যাস, তাহলে দেখবেন কারা কাদের পছন্দ করছে। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি এবং স্থানীয় স্তরে তৃণমূলের মতো একটি দল। এই এত টাকা তাদের দেয়া হচ্ছে কেন? যে এরা যা কাজকর্ম করছে এবং করবে তাতে ওদের পুঁজি এবং ওদের মুনাফা নিশ্চিতভাবে ঠিক থাকবে, সেই প্রকল্প নিয়ে চলছে। সেক্ষেত্রে এই বামপন্থী কর্মীদের যেভাবেই হোক ঠেকানোর ব্যবস্থা হচ্ছে। একই স্লোগান নয়, ইসবার 400 পার, একই সুরে কথা, একই ঢঙে কথা। সুতরাং বুঝতে পারছেন তো যে এই কথাগুলো উৎপত্তি হয় কোন বিদ্যালয় থেকে, যে বিদ্যালয়ে ওরা দুজনেই ছাত্রছাত্রী। 400 পার যেমন হয়নি, মুখ থুবড়ে এখন ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে, 250ও হবে না, এবং ওই ক্রাচ খুঁজতে হবে তখন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই যে ঔদ্ধত্যের ফল, অর্থাৎ ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছিল, তো আবার তো হেমন্ত সোরেন তিনি আবার ক্ষমতায় ফিরে এলেন, তো এটা কি বিজেপির ঔদ্ধত্যের ফল? ঔদ্ধত্য শুধু না, বিজেপি সামগ্রিকভাবে বিভাজনের যে তত্ত্ব খাড়া করছেন। দেখুন গোটা ঝাড়খণ্ডে কি ক্যাম্পেইন করলেন ওরা, ঘুষপেটিয়া। ঝাড়খণ্ডে ঘুষপেটিয়া আসবে কোত্থেকে? আসলে ওখানে বাঙালি আদিবাসী এদের যে একটা ঐক্য, সেই ঐক্যটাকে ভাঙবার জন্য বিজেপির সমস্ত প্রচার দেখবেন ভারতবর্ষ জুড়ে বিশ্লেষণ করেন, মানুষে মানুষে বিভাজন তৈরি করো। এই বিভাজনের তত্ত্বটাও ওখানে হাজির করেছিলেন, সেটা মানুষ গ্রহণ করেননি। আমি আপনাকে বলি, আদিবাসীদের তো একটা অতীত ঐতিহ্য আছে। সংবিধান সভায় যখন আলোচনা হচ্ছে তখন আদিবাসী নেতা জয়পাল সিং বলেছিলেন যে তোমরা যারা এইসব হিন্দু মুসলমান করছো তোমরা সবাই বিদেশি, আমরাই একমাত্র ভারতীয়, যারা মূল ভারতবাসী আমাদের কোনো ধর্মটম্ম নেই, আমরা প্রকৃতির পূজা করি। এবং একথা বলছেন তোমরা যদি এই ধর্মকে আলোচনা করো তোমরা দেশ থেকে বিদায় হও। সেই অতীত ঐতিহ্য আছে, তো সেটাকে এরা নষ্ট করার চেষ্টা করছে, আর কিছু না। অতএব হেমন্ত সোরেনের যে মূল শক্তি তা হচ্ছে আদিবাসী জনসম্প্রদায়, এবং ওখানে প্রচুর বাঙালি, একসময় তো ওখানে বাঙালি অধ্যুষিত অঞ্চল ছিল, তাদের বসবাস, সেটাকে ভাঙার চেষ্টা করেছে, না কিছু না। বিজেপি যে মহারাষ্ট্রে এত ভোট পেল, এটাকে কিভাবে দেখছেন? বিজেপি মহারাষ্ট্রে এত ভোট পেয়েছেন কেন? মহারাষ্ট্রে চিরকালই একটা হিন্দুত্বের জমি ছিল, যেটা শুরু করেছিলেন বাবা সাহেব, কি যেন ভদ্রলোকের নাম, আম্বেদকর। না না,
আরে এদের উদ্ধব ঠাকরে বাল ঠাকরে হ্যাঁ বাল ঠাকরে, এই যে একটা হিন্দুত্ব রাজনীতির জমি তো ওরা তৈরি করেছিলেন, তার ভিত্তিতেই তো শিবসেনা, শক্তি, উত্থান ইত্যাদি। পরবর্তীকালে ওরা বুঝলেন বিজেপির সঙ্গে ঘর করতে গিয়ে যে হিন্দুত্বের দৌড়ে তো আমরা পিছিয়ে পড়ব, তাই বিভাজন হলো। বিজেপি যথারীতি শিবসেনাকে ভাঙলো, এনসিপিকে ভাঙলো। পুরো সম্পূর্ণটাই এরকম হিন্দুত্বের উপর দাঁড়িয়ে ভোট করে এই ভোট পেয়েছে। এটার একটা বিপজ্জনক ঝোঁক আছে। আপনি ভারতবর্ষের মতো এত বৈচিত্র্যপূর্ণ দেশে শুধুমাত্র হিন্দু হিন্দু করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন, নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। এত বছর এখানে সুলতানরা সাম্রাজ্য করেছেন, মুঘলরা সাম্রাজ্য করেছেন, কখনো কিন্তু এইরকমই হিন্দু আতঙ্ক ছিল না। আজকে যে হিন্দু আতঙ্কটা তৈরি করছে মোদী সরকার, এটা দেশের পক্ষে বিপজ্জনক। মোদী সরকারের এই আতঙ্কের পরিপ্রেক্ষিতে আবার কি কংগ্রেসের প্রতি আস্থা বাড়ছে? নিঃসন্দেহে যে চেষ্টা করা হচ্ছে, যেটা আমরা বলি বাম গণতান্ত্রিক শক্তি এবং কংগ্রেস মিলে, যে নফরত কি দুনিয়া মে প্যার কি দোকান, এটাই আমাদের কাছে মানুষকে নিয়ে যেতে হবে। আমাদের বহুত্ববাদকে জাগিয়ে তুলতে হবে। বহুত্ববাদকে ধ্বংস করে ভারতবর্ষ টিকতে পারে না। দেখুন, যখন ইন্ডিয়া জোট তৈরি হয়, আপনাদের মনে থাকতে পারে, তখনই আমি বলেছিলাম যে এই ইন্ডিয়া জোট থেকে প্রথম যে বেরিয়ে যাবে সে হচ্ছে তৃণমূল। এবং আজকে দেখুন ঘটনা পরম্পরায় যা দেখা যাচ্ছে, তৃণমূল কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে থেকে ঐক্যবদ্ধ কাজ করতে পারছে না, চাইছে না। প্রকৃতপক্ষে এরা চাইছে বিজেপির সঙ্গে গোপন আঁতাত করে এগিয়ে যেতে। মোদি আজকে জানেন যে তিনি সংখ্যাগরিষ্ঠতা পাননি, 400 পার দুঃস্বপ্ন হয়ে গেছে, অন্য শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে। এই নির্ভরতা কতক্ষণ চলবে ঠিক নেই, সেই জন্য তিনিও চেষ্টা করছেন কিন্তু মমতার সঙ্গে একটা সখ্যতা তৈরি আছে, সেটাকে আরও দৃঢ় করতে। সেই জন্য এই প্রশ্নটা যাবে, গেছে যেতে হয় যাবে, কিন্তু প্রকৃতপক্ষে আন্তরিকভাবে ওরা ইন্ডিয়া জোটে থাকবে না।